স্যার, পার্কিং লট এদিকে। দারোয়ান হাত বাড়িয়ে দেখিয়ে দিল। আকিব শিকদার গাড়ি পার করে চাঁদনিকে নিয়ে এলেন। চাঁদনি পুলকিত হলো। ইস, কি সুন্দর সব কিছু, কত বড় বাগান। ইয়ার্ডারের এক পাশে হলুদ, লাল আর সাদা রঙের গোলাপের চারা। চাঁদনির একটা ছিঁড়ে নিতে মন চাইল, কিন্তু সম্মানের দিকে তাকিয়ে আর নিল না। কেউ দেখে ফেললে পাশে ওকে সোসা বলবে। রাজকীয়তার ছোঁয়া সব জায়গায়। চাঁদনি ফিসফিস করে বলল, তোমার শ্বশুরবাড়ির লোকজন তো খুব ধনী বাবা। তোর বাপও কম ধরে না। वाओ, ये एटीट्यूड ही तो मैं देखना चाह रही थी। আকিব শিকদার চোখ বুজে হাসলেন। চাঁদনি ওনার বাহু জড়িয়ে ধরলো। আকিব শিকদারের সাথে পা মিলিয়ে হাঁটতে থাকলো। সদর দরজার সামনে এসে দাঁড়ালো দুজন। চাঁদনির বুক ধকধক করছে। কারা কারা থাকতে পারে ভেতরে? নানু ভাই, খালামণি, আর কে? মামা? মামা তো ভাই বোন। ওর ভাবনার মাঝেই আকিব শিকদার বেল চাপলেন। তখনই দরজা খট করে খুলে গেল, যেন কেউ উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিল ওদের আসার। দরজার পাশে বসেছিল। ওরা আসলেই দরজা খুলে দিবে। দরজা খুলতেই রাত বেরিয়ে এলো। মিষ্টি হেসে দেখলো ওদের। চাঁদনি আকাশ থেকে পড়লো যেন। ভুল দেখছে মনে করে চোখ কষলে আবার তাকালো। না, ভুল দেখছে না। চিমটি কাটার পরও ভুল দেখার কথা না। রাত হাসি মুখে তাকালো আকিব শিকদারের দিকে। সেও হতভম্ব হয়ে তাকিয়ে আছে। রাত খড়খড়ে গলায় বলল, ভালো আছেন আঙ্কেল? তুমি? হুম। আপনার সাথে না আমার আলাপ আলোচনা বাকি থেকে গিয়েছিল। আবরার, তুমি এখানে? ওয়াও, আপনি আমার নামও মনে রেখে দিয়েছেন। কিউট তো। ভেতরে আসুন। সব পরিচিতি কি বাইরে দাঁড়িয়ে হবে? চাঁদনি আকিব শিকদারের বাহু ছেড়ে দিল। আকিব শিকদার ভেতরে প্রবেশ করে বলল, গাড়িতে নাস্তা ছিল, সেগুলো আনার জন্য কাউকে লাগতো। আপনি বসুন, ওরা নিয়ে আসবে। আকিব শিকদার হ্যান্ডশেকের উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিলেন। রাত ওনার হাত ধরে হ্যান্ডশেক করলো। পরপর জড়িয়ে ধরলো ওনাকে। চাঁদনি হা করে দেখলো দুজনকে। রাতের ব্যবহারে দফায় দফায় অবাক হচ্ছে ও। এই না কুচু ছেলেটা এত ভালো বিহেভ করছে কি করে? ও কে হয় এ বাড়ির? রাত একবারও তাকালো না চাঁদনির দিকে। অদেখা করলো ওকে। মোবারক হোসেন এ পর্যায়ে ড্রয়িং রুম এলেন। আকিব শিকদার ওনাকে দেখে কি বলবেন বুঝতে পারলেন না। চাঁদনি সালাম দিল ওনাকে। আকিব শিকদার সালাম নিয়ে হেসে বললেন, কেমন আছো তোমরা? চাঁদনি আকিব শিকদারের দিক তাকালো। উনিও চাঁদনির দিকে তাকালেন। দুজনেই মুখ চাওয়াচাওয়ি দেখলো রাত। আকিব শিকদার আর মোবারক হোসেন দুজনই একে অপরের সাথে কথা বলতে সংকোচ বোধ করলেন। রাত পরিস্থিতি ঠিক করতে বলল, আপনারা দাঁড়িয়েছেন কেন? বসুন না, আমরা বসে কথা বলি। আকিব শিকদার কথা না বাড়িয়ে সভায় গিয়ে বসলেন। চাঁদনি গেল ওনার পিছু পিছু। আকিব শিকদার রাতের উদ্দেশ্যে বললেন, তুমি এ বাড়ির কে হও আবরার? রাত্রি শেখদার আমার খালামণি হন। আপনি বলুন আমি কে হই? আকিব শিকদার অবাক স্বরে বললেন, তুমি রুদেলাপুর ছেলে? জি। এই জন্যই তোমাকে চেনা চেনা লাগছিল। কিরকম? আমি আমার আমর মতো দেখতে? 99%। রাত হাসলো। পরক্ষণে মোবারক হোসেনের দিকে তাকিয়ে কুনই দিয়ে গুঁতা দিল আকিব শিকদারের সাথে কথা বলার জন্য। উনি করুণ দৃষ্টিতে তাকালেন। কি কথা বলবেন উনি? যখন বলার দরকার ছিল তখনই কিছু বলেনি। রুদেলাপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি এখানে বেড়াতে এসেছো? আমি তো ছোটবেলা থেকে এখানে থাকি। আকিব শিকদার কপালে ভাঁজ ফেলে তাকালেন। ক্ষীণ স্বরে বললেন, আমি শুনেছিলাম রুদেলাপুর শ্বশুর বাড়ি ঢাকায়। আম্মু ডিভোর্স হয়ে গেছে। রাত বিষাদ হাসলো। চাঁদের মনে হলো জাগতিক সকল দুঃখ বিষাদ রাতের হাসিতে প্রকাশ পেল। দ্রুত এক হাতে আকিব শিকদারের হাত চেপে ধরল চাঁদনি। ফিসফিসিয়ে বলল, এজন্যই তোমাকে মানুষের পার্সোনাল লাইফ নিয়ে প্রশ্ন করতে মানা করি। সবার জীবন সুখের হবে এমন কোনো কথা নেই। আমি তো শুধু... তুমি আর কোনো প্রশ্ন করবে না। রাত চোখ মুখ কুচকে দেখলো চাঁদনির ফিসফিসানি। আকিব শিকদার বললেন, সরি আবরার, ফর ইউর লস্ট। ইটস নট মাই লস্ট। মানুষের জীবনে উত্থান পতন আসে। মানুষ কষ্ট পেয়েছে, কিন্তু আমার মনে হয় ওটা আমার জীবনের প্রাপ্তি ছিল। আকিব শিকদার কি বলবেন ভেবে পেলেন না। সার্ভেন্টরা কিচেন থেকে ট্রে করে নাস্তা নিয়ে আসলো। মুহূর্তেই কাচের গোল টেবিলের কোনায় কোনায় ভর্তি হয়ে গেল কাচের প্লেটে। রাত বলল, আঙ্কেল, নাস্তা নিন।
চাঁদনিকে রাত নাস্তা নিতে বলল না, ভেতরে ভেতরে সূক্ষ্ম অপমান বোধ হলো ওর। রাত আজও চাঁদনিকে চিনতে পারল না। চাঁদনি বুঝে নিল এ ছেলের স্মৃতিশক্তি খুব কম। এমন একটা মানুষের জনতার নেতা হওয়া একেবারেই উচিত না। এমন ভুলোমনা নেতা ওদের একটুকু দরকার নেই। আপনি নিচ্ছেন না কেন? আপনাকে আলাদাভাবে বলতে হবে। চাঁদনি নিষ্প্রভ দৃষ্টিতে তাকালো রাতের দিকে। আকিব শিকদার বললেন, ও এত হেলদি ফুড খায় না। কি খায় সে? জাঙ্ক ফুড আর কোনো মতে 1 চামচ ভাত, এভাবেই বেঁচে আছে। চাঁদনি ফিসফিস করে বলল, ওনাকে এসব বলছো কেন তুমি? আরে আমি তো তোমার সাথে আর কথা নাই আমার। রাত ছোট ছোট চোখ করে তাকালো চাঁদনির দিকে। এই মেয়ে এত ফিসফিস করে কেন? ফিসফিসানি পিচ্ছি একটা। আকিব শিকদার ওর দিকে তাকিয়ে বললেন, তুমি আমাদেরকে ডেকে পাঠিয়েছ, তাই না আপনার? শুধু আমি না তো, নানু ভাই আপনাদের সাথে দেখা করতে চেয়েছেন। তোমার নানু ভাইয়ের তো এত বছরেও দেখা করার প্রয়োজন পড়লো না, হঠাৎ এখন কেন? মোবারক হোসেন লজ্জায় পড়লেন। রাত বলল, আসলে আপনার সাথে ওই দিন পরিচিত হওয়ার পর আমার খালি মনে হচ্ছিল আপনাকে আমি চিনি, কোথাও না কোথাও আপনার কথা আমি শুনেছি। আপনাকে সরাসরি না দেখলেও রাত্রি খালামণি খুব বলতো আপনার কথা। রোদেলা আপু কোথায়? আমি ডেকে নিয়ে আসছি। রাত ডাকতে গেল, কিন্তু কিছু সময় পর একা ফিরে এসে বলল, আম্মু ঘুমাচ্ছে, একটু পরে উঠে যাবে। কাঁচা ঘুম ভেঙে গেলে মাথা ব্যথা করে। কোনো সমস্যা নেই? আমরা লাঞ্চটা করে ফেলে ততক্ষণে আম্মু উঠে যাবে। সবাই টেবিলে গিয়ে বসলো লাঞ্চের উদ্দেশ্যে। চাঁদনির বিরক্ত লাগছে। কি বোরিং একটা টাইম যাচ্ছে। কত কি ভেবে এসেছিল ও। ওর অনেক কাজিন থাকবে, সবার সাথে পরিচিত হবে, কত কি যে করবে। সেখানে এই গমরা মুখটা ওর কাজিন হতে পেল না। আধার ভাই ঠিকই বলেছিল, ও ব্যতীত চাঁদনির আর কাজিন নাই। এ ছেলে কাজিন হওয়ার যোগ্য না। কাজিনরা আর যাই হোক এত বোরিং হয় না ভেবেই চাঁদনি মুখ বাঁকালো। লাঞ্চে চাঁদনি তেমন কিছুই খেলো না, শুধু 1 চামচ ভাত আর একটা লেগ রোস্ট। এই নিয়ে খাবার টেবিলে রাত ঘুরিয়ে পেঁচিয়ে বাঁশ মেরেছে ওকে। মেয়েরা নাকি স্টাইলের জন্য ভাতই খেতে পারে না, ওদের লিপস্টিক লেপটে যাবে সেজন্য। কত বড় অন্ধ হলে এ কথা বলে। রাত কথাই দেখেছে ওকে লিপস্টিক দিতে। সিসি, এ কেমন নেতা পেতে চলেছে ওরা ভবিষ্যতে। নেতা এমন অন্ধ। ভুলো মনা হলে কি করে হয়। চাঁদনি সবার আগে ভাত খেয়ে উঠল। উঠে হাত ধুতে গেল বেসিনে। হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে ধুতে ও কিছুক্ষণ বিড়বিড় করে গালি দিল রাতকে। হঠাৎই ওর চোখে পড়ল আট পরে শাড়ি পরা একজন সুন্দরী নারী পর্দার পেছনে লুকিয়ে লুকিয়ে ওকে দেখছে। ও তাকাতেই সে ভেতরে চলে গেল। রাত এলো তখন হাত ধুতে। চাঁদনি তখন ভেতরে উকি মারছে। কি হয়েছে? এভরিথিং ইজ ওকে পিচ্ছে? চাঁদনি তর্জনী দিয়ে দেখিয়ে বলল, ওখানে ওখানে খুব সুন্দর একটা মানুষ ছিল। কে? আমি কি করে জানবো? আমার বাড়িতে কে আছে আর আমি পিচ্ছি না। নাক মুখ কুচকে বলল চাঁদনি। রোদেলা এহসান এবার এসে ওকে দেখে চলে গেল। চাঁদনি তড়িঘড়ি করে বলল, ওই তো চলে গেল আবার। ওহো, শি ইজ মাই অ্যাংরি বার্ড। কে? আপনার বোন? অন্যমনস্ক হয়ে বলল চাঁদনি। আমার আম্মু। চাঁদনি বড় বড় চোখ করে তাকালো, বলল, সত্যি এত সুন্দরী? বয়স বোঝাই যায় না। আমি তো মনে করেছি আমার চেয়ে একটু বড় হবে, অথচ আপনার আম্মু কত কিউট, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। আপনি আপনার আম্মুর মতো হয়েছেন, তাই না? যেমন? কিছু না, আমি আমার আম্মুর সৌন্দর্যের ছিটে ফোটাও পাইনি। তেমন না। সৌন্দর্যের পুরোটা পাননি, ছিটেফোঁটা পেয়েছেন। রাত হেসে দিল। টেবিল থেকে টিস্যু নিয়ে এগিয়ে দিল চাঁদনির দিকে। চাঁদনি হাত মুছতে মুছতে বলল, থ্যাংক ইউ। রাত বাঁকা চোখে তাকিয়ে বলল, তোমার নাম যেন কি শ্যামাঙ্গিনী? আপনার স্মৃতিশক্তি কি কম ভাইয়া? না মানে একটা সিম্পল নাম মনে রাখতে পারেন না? জনগণের সেবা করবেন কি করে? কার কি অভিযোগ সেটাই তো ভুলে যাবেন। তোমার নাম মনে রাখে কি জনগণের সেবার মধ্যে গুরুত্বপূর্ণ না? নাকি তুমি কোনো সেলিব্রিটি? চাঁদনি মুখ ফুলালো, কথা বলল না আর। রাত মনে মনে হাসলো, কিন্তু উপরি উপর কোনো প্রতিক্রিয়া দেখালো না। রাত আর আকিব শিকদার কথা বলছে। ওরা বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করছে। কথায় কথায় আকিব শিকদার জানতে পেরেছেন রাত রাজনীতি করে। এবারে ইলেকশনে এমপি পদপ্রার্থীতে সে দাঁড়িয়েছে। আকিব শিকদার ওকে অনেক শুভকামনা জানিয়েছেন, আবার নিজের ব্যাপারেও অনেক কিছু জানিয়েছেন। নিজের বলতে ওনার শুধু চাঁদনি আছে। আলটিমেটলি তিনি চাঁদনির কথা বলেছেন।
এই যেমন চাঁদনি অনেক ভালো স্টুডেন্ট ও ফিজিক্সে হাইয়েস্ট পেয়েছে, ওনার মেয়ে অনেক ভালো গান করতে পারে, কিন্তু চাঁদনির বিয়ের ব্যাপারটা জানানো হলো না। উনি ভুলে যায় চাঁদনি বিবাহিত। আধারকে উনি নিজের ছেলের মতোই দেখে। আবার দুজন থাকে একই বাড়িতে, আগের মতো ঝগড়া চুলোচুলি করে। স্বামী স্ত্রীর কোনো লক্ষণই নেই ওদের মধ্যে। আধারের হাতের চাপড় খেয়ে চাঁদনি অভিযোগ জানাতে আসে ওনাকে। এসবে উনি বেমালুন ভুলেই যান চাঁদনি বিবাহিত। চাঁদনি গালে হাত ঠেকিয়ে দুজনের কথা শুনছে, ক্ষণকাল পর পর হামি তুলছে। মোবারক হোসেনও বসে আছে ওদের সাথে, অথচ সে আর চাঁদনি চুপ। কিন্তু রাত আর আকিব শিকদার দুনিয়ার সব কথা বলে ফেলছেন। আকিব শিকদার আবারও রোদেলা এহসানকে দেখতে চাইলেন। রাত উঠে গেল ওনাকে ডাকতে, একটু পর ওনাকে সাথে করে নিয়ে ফেলল। চাঁদনি সজা হয়ে বসলো। উনি একটু আগেই ওকে দেখে পালিয়েছিল। রাত নরম কণ্ঠে বলল, মাম দেখো, রাত্রি খালা মনে হাজব্যান্ড এসছে। রোদেলা এহসান অবুঝ দৃষ্টিতে তাকালেন, অর্থাৎ তিনি চিনতে পারলেন না। রাত্রির কথা কোনো মতে মনে করতে পারলেও যাদের পরিচয় করিয়ে দিচ্ছে তাদের চিনতে পারছেন না। রাত ওনাকে সোফায় বসালেন, আকিব শিকদার ডাকলেন। আপু, রোদেলা এহসান চোখ ঘুরিয়ে চাঁদনির দিকে তাকালেন, চঞ্চল চোখে দেখলেন ওকে। পরক্ষণেই অবুঝ চোখে তাকালো রাতের দিকে। রাত মলিন হেসে বলল, আমি এখন কাউকে চিনতে পারি না। কেন? সে গল্প না হয় অন্য একদিনের জন্য তোলা রইল। তাই বলে আমাদের সাথে একটু কথা বলবে না? চিনতে পারছে না এই জন্য। আম্মু, তুমি একটু কথা বলো। রোদেলা এহসান কিছুই বললেন না, রাতের হাত ধরে রাখলেন। ওনার অপরিচিত মানুষ দেখলে ভয় লাগে। উনি শুধু রাত, মোবারক হোসেন আর বাড়ির সার্ভেন্টদের দেখতেই অভ্যস্ত। অন্য মানুষদের সামনে প্যানিক হয়ে পড়েন। রাত চাচ্ছে উনি যাতে একটু হলেও কথা বলে, পুরনো স্মৃতিগুলো একটু হলেও মনে পড়ে ওনার। না, বাপের বাড়ির কারোর সাথে ও ওর মায়ের দেখা করাতে পারবে না। ওর বাপই তো শত্রুপক্ষের মেন লিড। অন্তত এই মানুষগুলোকে দেখে হলেও একটু স্বাভাবিক আচরণ করুক। ছোটবেলা থেকে ওনার এই অস্বাভাবিক আচরণ দেখতে দেখতে রাত পাথর হয়ে গেছে। রাত মুরব্বির মতো করে বলল, রোদেলা এহসান, কথা বলো তুমি ওদের সাথে। আমি কেন ওনাদের সাথে কথা বলবো? আমি ওনাদের চিনতে পারছি না। ওরা কারা? রাত আহত দৃষ্টিতে তাকালো। আকিব শিকদার ভ্রু কুঁচকে বললেন। রোদেলা এহসান? রাত তাকালো ওনার দিকে। ডিভোর্সের পরও ওনার মায়ের এ পদবি কেন? আকিব শিকদার সেটা বুঝতে চাইছে। রাত বলল, এটা আমার পদবি। এহসান বাড়ির সাথে আমার ডিভোর্স হয়েছে, আমার না। আমি চেয়েছি আমার আর আম্মুর পদবি এক থাকুক। চাঁদনি গালে হাত দিয়ে তাকিয়ে থাকলো রোদেলা এহসানের দিকে। কোন দিক দিয়ে ওনাকে রাতের মা লাগে চাঁদনি বুঝে আসে না। কি বাচ্চা বাচ্চা একটা মুখ, অনুভূতিহীন দৃষ্টি, আচরণও বাচ্চাদের মতো। চাঁদনি অন্যমনস্ক হয়ে হাত উঁচিয়ে ঘড়িতে সময় দেখে নিল। ঘড়ির কাঁটায় 5:30। এক্ষুনি মাগরিবের আজান দিবে হয়তো। ও গল্প না করে আকিব শিকদার আর রাতের গল্প মনোযোগ দিয়ে শুনছিল। গল্পের তালে কখন সন্ধ্যা হয়ে গেছে কেউ টেরই পায়নি। বুক ধক করে উঠল ওর। বাড়ি যেতে যেতে সন্ধ্যা পর হয়ে যাবে। একদিন এ ভুল করেছিল ও, তারপর সেদিন আধার ওর কি হাসর করেছিল ও কি করে ভুলে যাবে। আজও যদি এমন কিছু করে চাঁদনি মরে যাবে। সত্যি ও আর কোনো সুযোগ দিবে না আধারকে। পরক্ষণে আকিব শিকদারদের দিকে তাকাতেই স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। আজ তো ওর বাবা আছে ওর সাথে। ও কেন এত ভয় পাচ্ছে? আজ কেন পানিশমেন্টের ভয় পাচ্ছে ও? ও কাউকে ভয় পায় না। তবু আকিব শিকদারকে ফিসফিস করে বলল, বাবা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কখন যাবে? সেই কোন দুপুরে এসেছি, আমাদের যাওয়া উচিত। আকিব শিকদার সম্মতি দিলেন। রাতের দিকে তাকিয়ে বললেন, তাহলে আজ আমরা উঠি, অনেকক্ষণ থাকলাম। একে সন্ধ্যা হয়ে যাচ্ছে, চাটা অন্তত খেয়ে যান। না, আর সম্ভব না। এমন খাওয়া খাওয়াইছো, স্টিলে আমি উঠতে পারছি না, শরীর ভারী হয়ে গেছে, চা রাখার আর জায়গা নেই। দুজন একসাথে হেসে দিল। আকিব শিকদার আর চাঁদনি যখন বাড়ি থেকে বেরোলেন তখন পূর্ণ চাঁদ উঠে গেছে আকাশে। নিকশ কালোর রং ছেয়ে গেছে আকাশ, জ্যোৎস্নায় গলিয়ে পড়ছে। ইয়ার্ডারের নলে সে আলো পা মারিয়ে দুজন হাঁটতে থাকে। রাত আর মোবারক হোসেন পিছু পিছু এলেন ওদের বিদায় জানাতে। চাঁদের আকারে বোঝা যায় না আজ পূর্ণিমা। রাতের পূর্ণিমার পছন্দ না।
ওর চাঁদকেই পছন্দ না টোটালি। সূর্য থেকে আলো ধার করে এই বস্তু রাতের মুহূর্ত কমিয়ে দেয়। ব্যাপারটা বড্ড বিরক্তিকর, কিন্তু আজ বিরক্ত লাগলো না কেন যেন। ওর আজ অকারণেই খুশি লাগছে। এ খুশির কোনো কারণই নেই, শুধু মনে হচ্ছে হৃদয়ের সব বিষণ্ণতা কেটে গেছে। আকিব শিকদার রাতের থেকে বিদায় নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেলেন। রাত আবারও ওনাকে আসতে বলল, সাথে জানালো ও খুব একা। এভাবে একজন গল্পের পার্টনার মাঝে মাঝে ওর সাথে গল্প করতে আসলে ভালো লাগবে। আকিব শিকদারের ঠিকানা দিয়ে বললেন, উনি তো একবার এসেই গেছেন, এবার রাতের পালা, ওনাকেও মেহমানদারির সুযোগ দেওয়া হোক। রাত ঘাড় বাকি সম্মতি জানালো। চাঁদনি বিদায় না নিয়ে চলে যাচ্ছিল। রাত পিছু ডেকে বলল। পিচ্ছি কাজিন। চাঁদনি পিছু ফিরে তাকালো। আবার এসো। আমি তো কোনো সেলিব্রিটি নই, এসে কি করব? আপনি সেলিব্রিটি মানুষ, আপনার বাড়িতে একজন সাধারণ মানুষের আশা মানায়। রাত হাসলো। আহা, রাখছো কেন? এটা তো তোমার নানু বাড়ি। দেখো, আমরা কাজিন হয়ে গেছি। কাজিন হিসেবে তো রসিকতা করাই যায়। আপনার সাথে আমার রসিকতা করার সম্পর্ক না। কাজিনদের সাথে রসিকতার সম্পর্কই হয়। আপনি কাজিন হিসেবে বড্ড বেমানান। কাজিনটা এত গম্ভীর, গুমরামুখ আর বোরিং হয় না। বাড়িতেও আমার একজন কাজিন আছে, সে তো এমন না। রাত কোমল স্বরে বলল। সে আর আমি এক না, তাই আমার জীবনে হাসার কোনো কারণ নেই। রাত তাকালো চাঁদনির দিকে। ওর গায়ে আজও একটা সাদা পাঞ্জাবি, চোখের মণি দুটো কেমন যেন ভয়ঙ্কর লাগে চাঁদনির, সাথে রহস্যময়। এটা নিয়েই তো ওর কিউরিসিটির শেষ নেই। জ্যোৎস্নার আলো চোখের মণিতে চিকচিক করছে। হঠাৎ চাঁদনি বলল, কৃষ্ণ গহ্বরে তো আলো প্রতিফলিত হয় না। কেন হয় না? আপনি জানেন না? না তো, আমি তো সায়েন্স স্টুডেন্ট না, ফিজিক্স নিয়ে ধারণা নাই। তুমিই বলো, তুমি ফিজিক্সে হাইস্ট মার্ক পেয়েছো? কৃষ্ণ গহ্বরের ঘনত্ব অসীম, সে অসীমতায় সবকিছু বিলীন হয়ে যায়। আমার চোখে জ্যোৎস্নার আলো চিকচিক করছে কি করে? কারণ আমার ক্ষেত্রে তা অসীম না, পুরোটাই শূন্য। চাঁদনি গাড়িতে উঠে বসলো। মুহূর্তেই আকিব শিকদারের গাড়ি গেট পেরিয়ে চলে গেল। রাত দাঁড়িয়ে থাকলো গেটের কাছে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো চলতি গাড়ির পানে। হঠাৎই মাথা নুয়ে আচমকা হাসলো, গুনগুন করে গাইলো। মোবারক হোসেন সন্ধিয়ান দৃষ্টিতে তাকালেন ওর দিকে। নাতির মতিগতি ওনার একটুকু ঠিক লাগছে না। রাত এক পলক ওনার দিকে তাকিয়ে শীষ বাজাতে বাজাতে চলে গেল। আধারের পুরো দিনটা এত বৃষ্টি কাটলো যে বলার বাইরে। দুপুরের খাবারের পর ও সোফায় বসে চেয়ে থাকলো সদর দরজার দিকে। দুপুরের খাবার পরপরই চাঁদনি চলে আসার কথা, এলো না। আধার যতবার ঘড়িতে সময় দেখলো ততবার হতাশ হলো। আশ্চর্য, মানুষ বেড়াতে যায় কেন? ভাত খাওয়ার জন্য। এটা খেয়ে চলে আসতেই তো হয়। এত দেরি করার মানে কি? সময় কাটছিল না বলে সার্ভেন্টকে চা বানিয়ে দিতে বলল। হয়তো চায়ের কাপ শূন্য হতে হতে চাঁদনি চলে আসবে, এলো না। আধার আরেক কাপ চা চেয়ে নিল, চুমুক দিয়ে দিয়ে কাউন্ট শুরু করলো। হ্যাঁ, এবার বোধহয় চাঁদনি আসবে। এ আশা ধরে চা খেতে খেতে কয়েক কাপ চা যে আধার শেষ করলো ও নিজেও গুনতে পারল না। ওর পেটে নির্ঘাত চায়ের পুকুর হয়ে গেছে। ও খুব আজব আজব কল্পনা করছে পুরো দিন। চাঁদনির মামা বাড়িতে ওর কোনো মামাতো ভাই বা খালাতো ভাই থাকবে সেখানে। এত পিচ্ছি একটা কাজিনকে দেখে তার সাথে আলাপ জানাতে আসবে। সে কাজিন খুব সুন্দর হবে। চাঁদনি হয়তো প্রথম দেখায় অনুভূতি হবে, সেও নিজ তাগিদে যাবে, পরিচয় হবে। চাঁদনি আরও চুল খুলে চোখে কাজল দিয়েছে। ওর সে কাজিন প্রশংসা করে বলবে, ইস, কাজল চোখে তো খুব সুন্দর লাগছে। চাঁদনি লজ্জা পাবে, লজ্জায় ওর গাল দুটো লাল হয়ে যাবে। আধার চাঁদনির লজ্জারাঙ্গা মুখ কল্পনা করার চেষ্টা করলো। আরেকটা ছেলের কথায় লজ্জা পাচ্ছে, এটা কল্পনায় আসতেই চাঁদনির হাসি খুব বিশ্রী লাগলো আধারের কাছে। তারপর ওদের মধ্যে কথা হবে, আলাপচারিতা হবে। তারপর কি হবে আধার আর ভাবতে পারলো না। ডানে বামে মাথা নেড়ে ঝেড়ে ফেললো সব চিন্তা। ওর পেটের মধ্যে গুরুম গুরুম শব্দ হচ্ছে। চা দিয়ে গলা ভেজাচ্ছে বারংবার, তারপরও গলা শুকিয়ে যাচ্ছে। মনটা কুড়াচ্ছে ভীষণ করে। এত চিন্তা কেন করছে ও? চাঁদনি তো একলা যায়নি, আকিব শিকদার আছে ওর সাথে। তবু আকিব শিকদার তো মেয়েকে কিছুই বলবে না। চাঁদনি কলিজা কেটে দিতে বললে সত্যি কেটে খাইয়ে দিবে।
ও যদি বলে বাবা সে বা তাদের সাথে গল্প করি, তবুও সে কিছুই বলবে না। কিন্তু কপাল তো পূর্বে আধারের। আধার আর বসে থাকতে পারল না। এতক্ষণ শুধু পেট গুরুম গুরুম করছিল। বেলা বাড়ার সাথে সাথে বুকের ধুকভুগানি বেড়েছে। দু শব্দই আধারের কানে এসে বাজছে, বিশ্রী ঠেকছে। আধারের ভালো লাগছে না, একটুকু শান্তি লাগছে না কোথাও। চাঁদনি এলেই ওর কান মলে দিবে। কোনো কিছু জিজ্ঞেস করা ব্যতীত, একটা শব্দ বলা ব্যতীত শুধু গেছে এজন্য। ওর উচিত না আধারকে ছেড়ে কোথাও যাওয়া, ইভেন ওর নানু বাড়িতেও পর্যন্ত না। বিকেল হতেই আধারের পেটের গুরুম গুরুম শব্দ আরো বেড়ে গেল। ওরা এখনো আসছে না। কেন আসছে না ওরা? এবার অন্তত ওদের ফিরে আসা উচিত। আধার কি করবে খুঁজে পেল না। মোবাইল দেখতে ইচ্ছে করছে না, বাইরে যেতে বিরক্ত লাগছে। শুধু ভাবছে চাঁদনি কখন আসবে। আসলেই ওর সব চুল কেটে দিবে ও, শয়তান মেয়ে একটা। আধার কিছু করার না পেয়ে অর্পিতার স্বামীর সাথে দেখা করতে গেল। জানিয়ে এলো অর্পিতা গতকাল ওর রুমে এসে ওকে এসব বলেছে, ওর হাত ধরেছে, সব বিষয় একটু মশলাপাতি মাখিয়ে বলে এলো। ও আবার কুটকাচালি খুব এক্সপার্ট, পাশের বাড়ির আন্টিকেও হার মানিয়ে দিবে। অর্পিতা যা করেছে যা করেনি তা 3 গুণ বানিয়ে বানিয়ে বলে এলো। এ সময়টা ও বাইরে না গেলেও চাঁদনিকে বিরক্ত করে কাটায়। চাঁদনি অতিষ্ঠ হয়ে ব্যালকনিতে গিয়ে বসে লুকিয়ে লুকিয়ে ছাদে চলে যায়। আধার ঠিকই খুঁজে নেয়, অতিষ্ঠ করে ফেলে ওকে। আর চাঁদনি নেই। এদের নাটক দেখতে দেখতে কাটিয়ে দেওয়া যাবে। আধার এসে চিন্তিত মনে নিজের কক্ষের বিছানায় বসলো। কখন আসবে চাঁদনি, কখন? আর তো ভালো লাগছে না। নিচ থেকে অর্পিতার চিল্লা পাল্লার আওয়াজ পাওয়া যাচ্ছে। এবার ভালো লাগছে, কানে শান্তি। ওর জামাই ধরে ওর গলাটা টিপে দিলেই হয়। আরও শান্তি, শুধু শান্তি আর শান্তি। নিচে চেঁচামেচির আওয়াজ বাড়ছে। অর্পিতার সাথে সাথে জবা বেগম আর রাফিয়া বেগমের আওয়াজ ভেসে আসছে। না, এসব সিন মিস করা যাবে না। চাঁদনিটা থাকলে খুব ভালো হতো। ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখতে ভালো লাগতো। এখন তো ও নেই, একাই দেখতে হবে। কি আর করার। আধার পপকর্নের একটা প্যাকেট নিয়ে নিল। সকালে চাঁদনি এনেছিল খাওয়ার জন্য, খায়নি। মেয়েটা খেতেই ভুলে যায়। দোতলায় রেলিং ঘেঁষে দাঁড়িয়ে পপকর্ন খেতে খেতে ও পুলকিত নয়নে সবার ঝগড়া দেখল। আজকে এ ঝগড়ার মীমাংসা হবে না। এ ব্যাপারটা কাল পর্যন্ত গড়াবে। মেজমা হয়তো বাড়ি আলাদা করে দিতে বলতে পারে। বলুক গে, ওর কি। ও চাঁদনিকে নিয়ে ঢাকায় কেটে পড়তে পারলেই বাঁচে। অন্যদেরটা দেখার ওর দরকার নেই। চাঁদনি একা যেতে না চাইলে আকিব শিকদার ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাবে। তারপর ওর মাকে। ওর বাবা এখানে থাকুক নিজের আদরের মেজো ভাইকে নিয়ে। ঝগড়া দেখতে দেখতে বিরক্ত হয়ে আধার নিজের কক্ষে গেল। চাঁদনির জন্য অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে গেল টেরই পেল না। আকিব শিকদার আর চাঁদনি বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা পার হয়ে গেল। বাড়ির পরিস্থিতি তখন থমথমে। অর্পিতা কান্না করছে, জবা বেগম চেঁচামেচি করছে। বর্ষা বেগম সারা জীবনই নীরব ভূমিকা পালন করে বাড়িতে। চাঁদনি ওনার থেকে শুনতে পারল আধার কি কি ঘটিয়েছে। এ ঘটনা এত তাড়াতাড়ি ঢিসমিস হবে না, ঘটনা অনেক দূর পর্যন্ত গড়াবে। চাঁদনি দ্রুত গেল আধারের সাথে দেখা করতে। ওকে একটা ইন্টারেস্টিং ব্যাপার জানাতে হবে। আচ্ছা, নেতা সাহেব ওর কাজিন শুনলে আধার ভাই কেমন রিয়াকশন দিবে? চাঁদনির খুব দেখতে মন চাইলো। আধার পড়ে পড়ে ঘুমাচ্ছে। চাঁদনি দ্রুত ডাকতে গেল, কিন্তু ডাকলো না। আধার শ্বাস ফেলে ঘুমাচ্ছে। ও ঘুমালে বাচ্চাদের মতো লাগে। বেবি ফেসটা দেখলে যে কারোরই মায়া লাগবে। চাঁদনির মায়া লাগে কি না ও বোঝে না। আজ সকালেও চাঁদনি ওর ঘুম ভাঙিয়ে দিয়েছে। এখনো এমন করা উচিত হবে না। আধার গায়ে কোনো ব্ল্যাঙ্কেট বা শীতের পোশাক দেয়নি। ওইদিকে খোলা জানালা দিয়ে হুড়মুড়িয়ে শীত ঢুকছে। শীত কাটা দিচ্ছে ওর গায়ে। পরেছে আবার একটা হাফ হাতা টি শার্ট আর হাঁটু সমান প্যান্ট। এত বড় একটা ছেলে এমন হাফ প্যান্ট পরে কেন চাঁদনি বুঝে আসে না। চাঁদনি ব্ল্যাঙ্কেট নিয়ে ওর গায়ে দিয়ে দিল। আজ ও আরেকটা ব্যাপার খেয়াল করলো। আধারের হাঁটু থেকে পা পর্যন্ত ওর ফেসের চেয়ে বেশি ফর্সা, অথচ আধার মুখের জন্য ময়শ্চারাইজার বা সিরাম মাখতে মাখতে শেষ হয়ে যায়। চাঁদের হিংসে হলো। আধারের গায়ের রং ও ড্রিম। ওকে একটু সিরাম ভাগ দিলেও পারে। ওরও তো সুন্দর হতে ইচ্ছে করে।
সে দেবে কেন? হিংসুটে একটা। চাঁদনি অপেক্ষা করলো আধারের ঘুম ভাঙার জন্য। রাত কাউচের উপর পা ঝুলিয়ে বসে আছে আকিব শিকদার আর চাঁদনি যাওয়ার পর মোবারক হোসেন সেই কখন থেকে সন্ধিয়ান দৃষ্টিতে পরোক্ষ করছে ওকে। রাত ভ্রু কুঁচকে বলল, কি এভাবে দেখছো কেন? এটা তো আমার জিজ্ঞেস করার কথা। কাহিনী কি নানু ভাই? তোমার মতিগতি তো আমার সুবিধের লাগছে না। কোনো কাহিনী নাই। রোদেলাই হোসেন ভেতর থেকে মাত্রই এসেছিলেন। অপরিচিত মানুষ দেখলেই উনি নিজের কক্ষে ঘাপটি মেরে বসে থাকে। রাত ওনার হাত ধরে সোফায় বসালো, কোলে মাথা রেখে বলল, আঙ্কেলের সাথে কথা বললে না কেন তুমি? কি বলতাম আমি? তুমি তো কথা বলার জন্য ডাকলে। আমি এম্বারেসমেন্টে মরে যাচ্ছিলাম। অতীতে ওর সাথে আমি যা তা ব্যবহার করেছি, ঠিক করনি। জানি আমি, কিন্তু তখন জেদের জুড়ে ঠিকভুল বিচার করতে পারিনি। শুধু কি খালামণির হাজবেন্ডের সাথেই দেখা করতে চেয়েছিলে, আর কারোর সাথে না? রাত গালের নিচে দু হাত রেখে ওনার দিকে তাকালো, মিষ্টি হেসে বলল, না, শুধু তার সাথে না, আমি আরেকজনের সাথে দেখা করতে চাচ্ছিলাম। তুমি বলেছ রাত্রি খালামনের নিজের মেয়ে নেই, অথচ চাঁদনিকে প্রথম যেদিন দেখেছিলাম আমার প্রথমে রাত্রি খালামনের কথা মনে পড়েছে। নিজের মেয়ে না, অথচ তাদের চেহারায় কতটা মিল। তুমি জানতে আমি খালামনিকে কতটা মিস করতাম। ওকে দেখার পর থেকে আমার খুব বেশি খালামনির কথা মনে পড়তো। তা ঠিক বলেছ। আমিও খালি ওকে দেখছিলাম, কিন্তু কথা বলতে সংকোচ হচ্ছিল। ওর সাথে সংকোচ কিসের? একটা পিচ্চিও। বয়স কত হবে? এই 16-17। মোবারক হোসেন ছোট ছোট চোখ করে তাকালেন ওর দিকে, সন্ধিহান কণ্ঠে বললেন, তুমি ওকে কোথায় দেখেছো আবরার? শুধু এই কারণেই তোমার এত তাড়জোড় ছিল ওদের ডাকার জন্য? রাত ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, ঠিক বলেছ। ওকে আমি প্রথম দেখেছিলাম ওদের কলেজে, রেহানের কলেজে প্রচারণার জন্য গিয়েছিলাম। ওকে দেখার পর থেকে আমার শুধু রাত্রি খালামনির কথা মনে পড়েছিল। রেহানের ফ্রেন্ড, ওর সাথে আমার কতবার যে দেখা হয়েছে। পৃথিবীটা গোল বলেই হয়তো, বা আমি খালামনিকে মিস করতাম তাই। এসেছিও এক ট্রেনে, সেখানে আঙ্কেলের সাথে দেখা হয়েছিল। ওনার কথাবার্তা, বাড়ির ঠিকানা শুনে আমার এমন মনে হচ্ছিল যে ওদের আমি চিনি না, না দেখলেও চিনি। অন্ধকারে তীর ছুঁড়েছে, সত্যি সত্যি মিলে যাবে ভাবিনি। মোবারক হোসেন অনুভূতিহীন সরাসরি বললেন, ওকে পছন্দ করো? কাকে? যাকে দেখার জন্য এভাবে অতীত খুঁড়ে নিয়ে এলে? না, পিচ্ছি মানুষ। আমি শুধু একবার দেখতে চাচ্ছিলাম ওদের। সবসময় রহস্য রেখে কথা বলবে না। পছন্দ না, আবার দেখতে ইচ্ছে করে। মৃত্যু। আমি মিথ্যে বলি না। পছন্দটা খুব ছোট একটা শব্দ। পিচ্ছিটাকে আমার খালি দেখতে ইচ্ছে করে। ওকে দেখতে অবিকল খালামনের মতো। তুমি তো জানো খালামনিকে আমি কতটা ভালোবাসতাম। আবরার। রাতের মনে হলো মোবারক হোসেন এবার ঘুরিয়ে পেঁচিয়ে ওকে এখানে নিয়ে আসার কথা বলবেন। রাতের কিছু মুখ ফুটে ওনার সামনে বললেই হয়, সেটা এনে ওর সামনে হাজির না করা পর্যন্ত তার শান্তি নেই। তাই কথা ঘুরিয়ে বলল, আঙ্কেলের সাথে সবকিছু ঠিক করে নাও। মানুষটা অনেক অমায়িক। শুধুমাত্র খালামনের জন্য তোমার এক কথা সে চলে এসছে। যেখানে এত বছরে তুমি ওনার সাথে একবারও যোগাযোগ করোনি, অ্যাটলিস্ট রাত্রি খালামনের জন্য হলেও সব ঠিক করে নেওয়া উচিত তোমার। উনি যখন নিজের ওয়াইফের কথা ভেবে এত কিছু স্যাক্রিফাইস করলেন, আরেকবার বিয়ে পর্যন্ত করলেন না, তখন তোমার মেয়ের কথা একবার ভাবা উচিত। সব ঠিক করে নাও ওদের সাথে। তাহলে তো তোমারই লাভ, তাই না? পেঞ্চ মারবে না তো? বলেছি না, যেমন ভাবছো তেমন কোনো ব্যাপার নেই। আমি চাই না আমার সাথে কারো জীবন চলে যাক। যে রক্তকে ভয় লাগে আমার। আমি একাই ভালো আছি, আমার কারো দরকার নেই। আর তাছাড়া বেশি দিন নেই, আমি ঢাকায় চলে যাব কিছুদিন পরেই নির্বাচন। চাঁদ, হুম, কখন এসেছিস তোরা? সন্ধ্যার পরপরই। তুমি ঘুমোচ্ছিলে তখন। আধারের ঘুম ভাঙছে মাত্রই চাঁদনি বসেছিল ওর পাশেও। ও হামি তুলে বলল, কিরে এত দেরি করলি যে? ওরা আসতে দিচ্ছিল না। আচ্ছা, তো ওখানে কাকে কাকে দেখলি? চাঁদনি সে উত্তর না দিয়ে গদগদ হয়ে বলল, জানো আমার খালাতো ভাইকে? কে? নেতা সাহেব। কি? হুম, বিশ্বাস হয় না। সত্যি বলছি। আধার ভ্রুকুসকে বলল, তো তুই এমন এক্সাইটেড কেন? এত খুশির কারণ কি? এমনি আমার নতুন একজন কাজিন হয়েছে, খুশি হব না? না, হবি না। তোকে বলেছি না আমি ছাড়া তোর কোনো কাজিন নেই। এতক্ষণ ধরে গল্প করে আসছিলি, তাই না? না, আমি গল্প করছিলাম না।
গল্প করছিল বাবা আর নেতা সাহেব, আমি তো শুধু শুনছিলাম। শুনবি কেন? তোর উচিত ছিল না চাচ্চুকে চলে আসতে বলা। সন্ধ্যার পর না, তোকে বাড়ির বাইরে থাকতে মানা করেছি। আশ্চর্য, তুমি এমন করছো কেন? কেমন করছি? খুশি হবি কেন তুই? তোর তো নারাজ হওয়া উচিত। নারাজ কেন হব? নারাজ হবি না কেন? নেতাকে খুব ভালো লাগে? না, ভালো লাগে না। উনি অনেক অ্যারোগ্যান্ট, বাট ওনার চোখগুলো অনেক রহস্যময়। আচ্ছা, কেমন? কালো, ভয়ঙ্কর, কৃষ্ণ গহ্বরের মতো। তোকে ভৌত আলোক বিজ্ঞানকে পড়িয়েছিল রে চাঁদনি। আমি, তুই যে আরেকটা ছেলের চোখের প্রশংসা করে এলি, তোর লজ্জা করলো না? আবার আমাকে বড় মুখ করে বলছিস। আধার কোদাল দিয়ে মাটি খুঁড়ছে, ওর টি শার্টে কাদামাটির ছিটে লেগেছে, হাঁটুতেও কাদামাটিতে ভরপুর। চাঁদনির হাত পা মোটা দড়ি দিয়ে বাঁধা, এতক্ষণ মুখও বাঁধা ছিল। একটু আগে আধার বাঁধন খুলে দিয়েছে যাতে চাঁদনির চেঁচামেচি ওর কানে যায়। চাঁদনির চিল্লানি ওকে পৈশাচিক আনন্দ দিচ্ছে। চাঁদনি গাছের সাথে হেলান দিয়ে বসে আছে। আধার আজ ওকে বোকা দেয়নি, মারেনি, কিছু বলেনি, শুধু টেনে হিঁচড়ে এখানে নিয়ে এসেছে, হাত পা বেঁধে ফেলে রেখেছে। চাঁদনি বড় বড় করে শ্বাস ফেলছে, ঘেমে নিয়ে একাকার। ও আধারের দিকে তাকিয়ে ভাঙ্গা গলায় অনুনয় করে বলল, সরি আধার ভাই, প্লিজ মাফ করে দাও, আর হবে না। আর কোনো দিন কারোর প্রশংসা করব না আমি, কোনো দিন কোনো ছেলের নাম মুখেও নেব না। এই তবা করলাম, আমাকে মেরো না, বাবা অনেক কাঁদবে। চাচ্চুকে আমি সামলে নেব, তুই এখন নিজের কথা ভাব। আর আমি তোকে মারবো না, জ্যান্ত কবর দিয়ে দিব। চাঁদনি আবার কেঁদে দিল, গলা ফেরে চেঁচালো। কেউ আসলো না ওকে বাঁচাতে। বাড়ির পেছনের দিকের আওয়াজ তেমন একটা বাড়ির দিকে যায় না। এত রাতে সবাই হয়তো ঘুমাচ্ছে। আধারের মাটি খোঁড়া শেষ। ও এগিয়ে আসে চাঁদনির দিকে। আজ সত্যি ওর চ্যাপটা ক্লোজ হয়ে যাবে, ও হারিয়ে যাবে পৃথিবীর বুক থেকে। আধার ভাই এত নিষ্ঠুর কেন হয়ে গেল হঠাৎ করে? ও সত্যি চাঁদনিকে জ্যান্ত কবর দিয়ে দিবে। চাঁদনিকে ওভাবে পাজা কোলে তুলল ও। হাত পা বাঁধা থাকায় চাঁদনি হাত পা ছুটতে পারল না, শুধু অসহায় স্বরে অনুরোধ করতে থাকলো, এবারের মতো ওর জীবনটা ভিক্ষে দেওয়ার জন্য। ও আর ভুলেও কোনো ছেলের নাম মুখে নেবে না। আধার শুনল না, দয়া দেখালো না ওর উপর। চাঁদনি চারিপাশে ঝাপসা দেখলো, মাটি দেওয়া হচ্ছে ওর উপর। নিষ্ঠুরটা ওকে মাটি চাপা দেওয়ার আগে একবার হাত পা পর্যন্ত খুলে দেয়নি ওর। অনেক বছর পর যখন চাঁদনির দেহাবশেষ পাওয়া যাবে, সবাই দড়ি বাঁধা অবস্থায় পাবে। মাটি দেওয়া হচ্ছে ওর উপর। চাঁদনি শেষবার দেখে নিল আধারকে। ওর দয়া মায়াহীন মুখটা দেখেও চাঁদনির কান্না পেল। বাবাকে শেষবার দেখা হলো না, মানুষটা নিশ্চয়ই সকালে উঠে ওকে খুঁজবে, খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবে। আধার তো চাঁদনির কবরটার ঠিকানাও তাকে জানাবে না। রাতের অন্ধকারে আধারের মুখটা কেমন ভয়ঙ্কর লাগছে। ধীরে ধীরে চারপাশ অন্ধকার হয়ে আসছে। চাঁদনি হারিয়ে যাচ্ছে অতলে, ও মারা যাচ্ছে বোধহয়। ওর আর সুন্দর পৃথিবীটা দেখা হলো না, কালকে সকালটা দেখা হলো না ওর। আধার শেষমেশ ওকে বেয়াদবির শাস্তি দিয়েই দিল।